আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি তুরস্কে গিয়েছেন। তুরস্ক থেকে আমেরিকায় যাবেন এবং তুরস্কে যাওয়ার আগে ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে একান্তে বৈঠক করেছেন। কি আলাপ করেছেন প্রণয় ভার্মার সাথে, কেন তুরস্কে গিয়েছেন, সেখানে কি কথা হয়েছেন, তার আগেও তিনি বেশ কয়েকটা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। অনেকদিন ডক্টর খলিলের গল্প করি না। ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে অনেকেই চমকে দিয়েছেন, কিন্তু তিনি যে আসলে এই বিএনপির সাথে তারেক রহমানের সাথে একটা লিয়াজও মেনটেন করছিলেন এবং তিনি আওয়ামী লীগের সাথেও লিয়াজও মেনটেন করছিলেন ইউনূসের সরকারের ভেতরে থেকে। এবং আমি আগে আপনাদের বলেছি, আপনাদের মনে আছে কি না, ইউনূস মাঝে মধ্যে তার উপরে খুব বিলা হতেন যে আমি তোমাকে পাঠাই আর তুমি যা এসব মেসেজ নিয়ে আসো আমার উল্টা দিকে। ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতা অনেকবারই বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা আমার অনেক দিনের শখ একটু গুছিয়ে নেবার। আপনারা জানেন যে তিনি বিসিএস এ জয়েন করেছিলেন ফরেন সার্ভিস ক্যাডার হিসেবে। তারপরে তিনি জাতিসংঘে কাজ করেছেন প্রায় 2 দশকের বেশি। আংটাডের উপদেষ্টা ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেছেন। জাতিসংঘের ব্যাপারে তার একটা অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে। এবং তিনি সম্প্রতি এই 2026-27 সালের মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ইনফ্যাক্ট বাংলাদেশ এই পদে প্রার্থী হয়েছেন। ইউনূস সরকারের আমলে এই পদে অন্যকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে সেই নমিনেশনটা চেঞ্জ করে ডক্টর খলিলকে দেওয়া হয়েছে। এবং তারপর থেকে ডক্টর খলিল এটার জন্য কিন্তু একের পর এক বিদেশ সফর করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল প্যালেস্টাইন, তারা বাংলাদেশের সমর্থনে উইথড্র করেছে। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে বাংলাদেশ। সাইপ্রাস 1 বছর ধরে কিন্তু এই পদের জন্য ক্যাম্পেইন করছে, তারা 1 বছর সময় পেয়েছে। কিন্তু ডক্টর ইউনূস, তার যেহেতু এইসব বিষয়ে আগ্রহ কম ছিল, দেশের চাইতে নিজেকেই তিনি প্রমোট করতেন, তো 1 বছর সময় পেয়েও আমরা এটা কাজে লাগাতে পারিনি। বরং এখন আর মাত্র 3 মাসের মতো বাকি আছে। এই 3 মাসে ডক্টর খলিল অনেক ট্রাই করছে। আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি। এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। তাহলে প্রথমে আমরা একটু আলাপ করি যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে তার প্রেস ক্লাবে কি আলোচনা হয়েছে। এটা নিয়ে দেখলাম যে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চেয়েছে কি হচ্ছে। তাদের যে ছবিটা আমরা দেখেছি, সেই ছবিতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় যে খুবই অন্তরঙ্গ পরিবেশে এই দুজনের আলোচনা হয়েছে। এই দুজনের আলোচনা হয়েছে মূলত বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট কি করে এনশিওর করা যায়। আরো খোলামেলা করে যদি বলি যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অবস্থাটা বিরাজ করছে, তাতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত। তাদের কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে গেছে ডক্টর ইউনূস। সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম করতে পারছে না। তার মানে অর্ধেকের বেশি নাই হয়ে গেছে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আর ইনক্লুসিভ নেই। সো আওয়ামী লীগ আবার কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে পারে। আওয়ামী লীগের কাজ চলছে, দেশে বিদেশে আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মতো করে কাজ করছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সংগঠনের উপরে, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়টা নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান যে গত বছরের 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু 24 সালের 5ই আগস্টের পর আসেননি। তিনি অনেক কিছু ম্যানেজ করে এসেছেন। তার আসার পথে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল এবং শেষমেশ তাকে ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে। ভারতের কাছে মুচলেখা দিয়ে তিনি এসেছেন, এবং যে কারণে অনেকে ট্রল করেন যে তারেক রহমানের সরকার আসলে মুচলেখা সরকার। যাই হোক, তিনি যতগুলো শর্ত মেনে বাংলাদেশে এসেছেন, তার মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেটা বললাম যে আওয়ামী লীগ সহ সবাই এখানে রাজনীতি করবে। এবং সেটি নিয়েই আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে,
কি কৌশল নির্ধারণ হয়েছে, বা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান যে ভাই আওয়ামী লীগের কার্যক্রমটা কবে, এই যে নিষেধাজ্ঞা এটা কবে তুলে নেবে। অনেকে আরেক ডিগ্রি একটু বাড়িয়েই বেশ রাগ করে বলেন যে ইন্ডিয়া আমাদের জন্য কি করছে। আসলে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, কারণ এখানে অনেক কিছু আছে বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটা আগের থেকে বললে সেটা সমস্যা হয়। তবে মনে রাখবেন যে বর্তমানে যে বাংলাদেশে গৃহপালিত বিরোধী দল রয়েছে, জামাত, এনসিপি, এরা কিন্তু নানা রকমের সিন ক্রিয়েট করবে, এরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার, অ্যাটলিস্ট কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা না তুলে নেওয়ার। তো এই তাদের এই হইচই, তাদের হাতে কোনো কার্ড তুলে দিতে চাইছে না কোনো পক্ষই। সুতরাং যা হচ্ছে নীরবে হচ্ছে, পর্দার আড়ালে হচ্ছে। এবং ডক্টর খলিল তিনি কিন্তু একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য এখনো কাজ করছেন, ইনুসের সাথে থাকার সময়ও কাজ করেছেন। তার এই জিনিসটা আপনারা অনেকে হয়তো জানেন না। তিনি সব সময় তিনি বলেন যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং যদি ধরেন ডক্টর খলিল যদি নিজে কমিউনিকেট না করে, তাহলে আমরা কিন্তু অনুমান করতে পিছপা হব না, আমরা তখন অনুমান করতে শুরু করব, যে কারণে ডক্টর খলিল কমিউনিকেট করেন। তো প্রণয় ভার্মার সাথে মিটিং এর পরে তিনি গেছেন তুরস্কে। তুরস্কে ডক্টর খলিল যে মিটিংটা করেছে অ্যাবসলিউটলি তার এই জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে, এর বাইরে তিনি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ করেননি। তিনি তুরস্কে যেসব ইসলামিক কান্ট্রিজ গুলো আছে, বিশেষ করে ওআইসির যারা সদস্য আছে, সেই সব দেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের প্রতিনিধিদের সাথে বসেছিলেন, তাদের সাথে তিনি ইফতার করেছেন। বেসিক্যালি তিনি ইফতার পার্টি থ্রো করেছিলেন। তো এর আগে তিনি ডক্টর খলিল কিন্তু সৌদি আরবও গিয়েছিলেন, কাতারে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইরানের আক্রমণের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছেন। এদিকে তুরস্কের থেকে আমেরিকায় যাচ্ছে। তুরস্কের কথাটা আমি কেন বলছি, তুরস্কের বিষয়ে আপনারা মনে আছে যে ডক্টর ইউনূসের আমলে সেই প্যারাসুট কি একটা আশিক নাকে, হ্যাঁ, সেই আশিক তুরস্কের থেকে ব্যাপক ইনভেস্টমেন্ট আনবে, এইসব শিশু উপদেষ্টারা গেল, বাংলাদেশে ড্রোন কোম্পানি হবে, বাংলাদেশে আর্মস ফ্যাক্টরি হবে চিটাগাঙে, অনেক কিছু আমরা শুনলাম। কিন্তু এইবার যে ডক্টর খলিল গেলেন, সেখানে এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? একদম একদম মুখ বন্ধ ছিল ডক্টর খলিলের। এবং এই যে তুরস্ক ড্রোন ফ্যাক্টরি করবে, তুরস্ক অস্ত্র কারখানা করবে বাংলাদেশে, এই সব কিছু স্থগিত হয়ে গেছে, এবং ডক্টর খলিল ভুলেও ওই দিকে যায়নি। এবং ইন্টারেস্টিংলি হলো, ডক্টর খলিলের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, ডক্টর খলিলের সাথে কিন্তু ইন্ডিয়ারও একটা সম্পর্ক ডেভেলপ করেছিল। আবার ইন্ডিয়া এই এই বিষয়ে সাইপ্রাসকে সমর্থন করছে। ইন্ডিয়ার সাথে আরেকটা হিসাব আছে, সাইপ্রাসের কিছু দ্বীপ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেখানে আবার ভারত সাইপ্রাসের পক্ষে, গ্রিসের পক্ষে কাজ করছে। তো এই সব মিলিয়ে ডক্টর খলিলকে ভারত সমর্থন দেবে কিনা জানি না, তবে ডক্টর খলিলের পক্ষে আমেরিকা, ইসলামিক কান্ট্রিজ এরা আছে। ডক্টর খলিল ইজ ট্রাইং, তার একটাই দুঃখ যে 1 বছর যেখানে সাইপ্রাস সময় পেল, সেখানে তিনি মাত্র 3 মাস, বাট হি ইজ ট্রাইং হার্ড। বাংলাদেশ যদি এই জাতিসংঘের এই সভাপতির এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, সেটা দেশ হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা কোনো সরকারকে পছন্দ করি বা না করি, তাহলে এখন আমরা দেখব যে এই আর 3 মাসের মতো সময় আছে, তারপরে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে, এবং আমরা দেখি কে জয়লাভ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা জনাব মামুনুল হক, মানে তাকে চেনেন না আমাদের এই বাংলাদেশে খুব কম লোক আছেন। প্রচুর সুনাম আছে, সুখ্যাতি আছে, পারিবারিক ঐতিহ্য আছে, আবার একই সঙ্গে দুর্নাম আছে, বদনাম আছে। আমরা সবাই ভালো মন্দ মিলিয়ে মানুষ, কিন্তু তার দুটো চরিত্র রয়েছে। তিনি যখন মঞ্চে উঠেন, বক্তব্য দেন, বিশেষ করে বায়তুল মোকাররমের সামনে কিংবা কোনো ওয়াজের মাহফিলে, তিনি খুব জোরে জোরে কথা বলেন, ভীষণ রকম জোরে জোরে কথা বলেন, এবং তার সেই কথাবার্তা শুনলে আপনার কাছে মনে হবে এই মানুষটি একটি জিহাদি, জঙ্গি প্রকৃতির মানুষ। কিন্তু আপনি যদি কাছাকাছি তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে, এক টেবিলে বসে আপনারা খানা পিনা করেন,
তাহলে তার নম্রতা, বিনয় এবং ভদ্রতা আপনি মুগ্ধ হবেন। তার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি, কথা হয়নি, কিন্তু তার যারা কাছাকাছি তাদের অনেকের কাছে আমি এই কথাগুলো শুনেছি। দ্বিতীয় শুনেছি যে হাদিসের একজন মশহুর ব্যাখ্যাকারী, তারপর হাদিস বিশারদ যাকে বলা হয় শাইখুল হাদিস হিসেবে ছাত্রদের কাছে তার যে সুনাম এবং সুখ্যাতি, এটা বাংলাদেশে অল্প কয়েকজন হাতে গোনা আছে। এখন যেমন বাংলাদেশের যিনি ইমামুল যাকে বলে আজম, বাইতুল মোকাররমের যিনি এখন ইমাম হয়েছেন, তিনি এরকম অখ্যাত ছিলেন, কিন্তু ইসলামী অঙ্গনে তার যে প্রসিদ্ধি, তার যে সুনাম এবং সুখ্যাতি একজন আলেম হিসেবে, হাদিস বিশারদ হিসেবে, এটি বাংলাদেশে দ্বিতীয় এরকম সম্মানিত ব্যক্তি নেই। মামুনুল হকের সঙ্গে আর বাইতুল মোকাররমের খতিব সাহেবের মধ্যে ডিফারেন্স হলো যে বাইতুল মোকাররমের খতিব সাহেব অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু হাদিসের যে ইলম, সেই ইলমের দিক থেকে মামুনুল হককে আপনি কোনো অবস্থাতেই পেছনে ফেলতে পারবেন না। এগুলো এক। 2 নম্বর হলো যে ছাত্রদেরকে পড়ানো, মানে টিচিং ক্যাপাবিলিটি। যেমন আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার আছেন, খুব ভালো শিক্ষক। তারপরে আরো অনেক খুব নামকরা শিক্ষক যারা ক্লাসে যখন যান মন্ত্রমুগ্ধের মতো ছাত্রছাত্রী তাদের কথা শুনে এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে চলে আসে। তো মামুনুল হক তার ছাত্রদের কাছে ঠিক ওইরকম জনপ্রিয়, এরকম আমি শুনেছি। এবং তার সাথে আরো একজন এরকম জনপ্রিয় আছেন, যেমন মুফতি হারুন এজাহার। বাইরে থেকে আপনি যতই বলেন না কেন, চট্টগ্রামে মুফতি হারুন এজাহার তিনিও অত্যন্ত মেধাবী এবং তার ছাত্রদের কাছে ভীষণ রকম জনপ্রিয়। তো এটা গেল 2 নম্বর, ছাত্রদের কাছে জনপ্রিয়। 3 নম্বর হলো তিনি অর্থনৈতিকভাবে অন্য হুজুরদের মতো অসচ্ছল নন। তার বাবা যথেষ্ট ধন সম্পদ রেখে গেছেন তাদের জন্য, তারা এই সমাজের উচ্চবিত্ত শ্রেণী, তাদেরই মতো টাকা পয়সার মালিক। এরপরে হলো তাদের যে ব্লাড লাইন। তো তার বাবা আল্লামা আজিজুল হক, যাকে বাংলাদেশের প্রথম শাইখুল হাদিস বলা হয়। তো এই যে শাইখুল হাদিস, মানে হাদিস গ্রন্থের যে প্রথম সংকলন, এটি তার বাবা করেছেন। এবং তিনি বাংলাদেশে যে কয়জন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন যারা ইসলামিস্ট হওয়া সত্ত্বেও রাজনীতিতে এসেছেন, যেমন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মানে মামুনুল হকের বাবা, তারপরে হাফিজ হুজুর সাহেব ছিলেন, ওনারা সবাই খুব এমিনেন্ট পলিটিশিয়ান ছিলেন। মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার যে সম্পাদক, এদের যে প্রজ্ঞা, মেধা, মাওলানা মহিউদ্দিন খান, মানে আপনি তাদের সঙ্গে না মিশলে বুঝতে পারবেন না যে মানে মেধা কাকে বলে। আমরা হয়তো সলিমুল্লাহ খানের সেই মুখস্থ বিদ্যা দেখে বা তার কথা শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। আব্দুল্লাহ আবু সাইদকে আমরা মনে করি যে অনেক পণ্ডিত ব্যক্তি, কিন্তু মাওলানা মহিউদ্দিন খান সাহেবদের মতো মানুষ, তারপরে বাইতুল মোকাররমের যে খতিব ছিলেন উবায়দুল্লাহ সাহেব, খতিব উবায়দুল্লাহ সাহেব, এদের মতো মানুষ, তারপরে প্রয়াত সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, প্রিন্সিপাল আবুল কাশেম, মানে এই সমস্ত মানুষকে বলা হতো ইসলামিক দার্শনিক, ইসলামিস্ট এবং ইসলামিক দার্শনিক। অনেকটা সেই প্রাচীন জমানাতে আপনি যদি সক্রেটিস, অ্যারিস্টটলদের কায়দায় আমাদের যেখানে জাবির ইবনে হায়ান, তারপরে ইবনে কাসির, তারপর সেই ইবনে সিনা, আল রাজি, এই প্রমুখ ইসলামিক স্কলারদের তৈরি হয়েছিল, ঠিক এই আমাদের এই বাংলাদেশে 60-এর দশকে 50-এর দশকে অনেক ইসলামিক স্কলার ছিলেন। কাজী আব্দুল ওয়াদুদ নামে একজন ইসলামিক স্কলার ছিলেন। তার লেখাগুলো না পড়লে বুঝতে পারবে না যে এই বাংলাদেশে এমন রত্ন ছিল। এই যে বদরুদ্দিন ওমর নাস্তিক ছিলেন, তার বাবা আবুল হাসিম যে কত বড় পণ্ডিত ছিলেন। এখনকার যারা বড় বড় ইসলামী বক্তা রয়েছেন, আবুল হাসিমের মানে কদমের কাছে, পায়ের কাছে বসে ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারলে তারা নিজেদেরকে ধন্য মনে করতেন। এরকম ইসলামিক স্কলার ছিলেন। তো এগুলো একটা ব্লাড লাইন থাকে। পরিবার হলো শিক্ষার সবচেয়ে একটা বড় বিষয়। একটা লোক পরিবার থেকে যদি না শিখে দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে তাকে শেখাতে পারে না। সেই অর্থে আল্লামা আজিজুল হক সাহেবের যে ছেলে মামুনুল হক, তার যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে উচ্চাসা যারা পোষণ করবেন না বা তাকে তার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যারা হেয় মনে করবেন, এরা মূলত মূর্খ প্রকৃতির মানুষ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। একবারে সর্বশেষ যেটা হলো, রাজনীতির ময়দানে তিনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের সঙ্গে একটা সময় তার সম্পর্ক ভালো ছিল, একটা সময় সম্পর্ক খারাপ হয়ে যায়। সেই সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার চরিত্রে আওয়ামী লীগ যে কালিমা লেপন করার চেষ্টা করেছে, এটি করে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে।
অনেক আলেম ওলামা, আপনি ওই একজন যাকে বলা হয় শিশু হুজুর, মানে নেত্রকোনার বাড়ি, তাকে ধরে নিয়ে তার সাথে মেয়েদের ছবি তুললো। তারপর এই যে মামুনুল হকের বিবাহিত স্ত্রী, তার স্ত্রীকে নিয়ে কি একটা কলঙ্ক তৈরি করলো, স্ত্রীকে দিয়ে মামলা করালো তার বিরুদ্ধে। এই জিনিসগুলো আসলে আসমানের মালিক বেজার হয়ে যায়। যেখানে অবাধ যৌনতা এখন মানে গর্বের বিষয়, যেখানে মদ্যপান করা, প্রকাশ্যে সেক্স করা, আমাদের এই সমাজে আপনি হাই সোসাইটিতে, আপার সোসাইটিতে গিয়ে দেখেন, মানে এই জিনিসগুলো যা হচ্ছে মানে ধনী এলাকাগুলোতে, সেই তুলনায় এই সমাজে একজন বিয়ে করেছেন, তারপর শেষে তার স্ত্রীকে নিয়ে কোনো একটা রিসোর্টে বেড়াতে গেছেন এবং সেখানে তাকে শারীরিকভাবে যে লাঞ্ছিত করা হয়েছে, যারা যারা করেছে সবাই কিন্তু এখন অভিশপ্ত বা অভিশাপের মধ্যে পড়েছেন। এনিওয়ে, তো সেই মামুনুল হক এবারে নির্বাচনে আসলেন। নির্বাচনের সময়টাতেও তিনি বেশ আনপ্রেডিক্টেবল ছিলেন। একবার বিএনপির সঙ্গে যেতে চাইলেন, আবার জামাতের সঙ্গে থাকলেন, এমনকি চরমোনাইয়ের সাথেও তার হতে পারতো আকীদাগত দিক থেকে চরমোনাইয়ের সঙ্গে যদি তিনি থাকতেন তাহলে হয়তো তার ভোট হতো। এনিওয়ে, তিনি এখানে বিএনপির সঙ্গে না গিয়ে জামাতের সঙ্গে গেলেন। তো সেক্ষেত্রে মোহাম্মদপুরে যে আসনটি, সেই আসনটি সব দিক থেকে তার জন্য উপযুক্ত ছিল। এখানে তার এবং তার পরিবারের অনেকগুলো মাদ্রাসা আছে। এর বাইরে তারা যে আকীদা অনুসরণ করে, সেই আকীদার যে অসংখ্য মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন খানকা, মোহাম্মদপুরের পুরো এলাকাটা ভরা। এখানে মোহাম্মদপুর একটা মানে যাকে বলা হয় জটিল এলাকা, এবং এই জটিল এলাকাতে আওয়ামী লীগের প্রচন্ড মানে এখানে শক্তিমত্তা রয়েছে। এখানে আন্ডারওয়ার্ল্ডের অনেক কিছু হয়। তো এই সব জিনিসগুলো মামুনুল হক সাহেবের মুখস্থ। তো সেই অর্থে তিনি যখন নির্বাচনে দাঁড়ালেন এবং তার প্রতিপক্ষ যখন একেবারে নবীন একজন রাজনীতিক ববি হাজ্জাজ, তিনি আসলেন, তাও আবার তার নিজের দলকে বিলুপ্ত করে তিনি যখন বিএনপিতে আসলেন, তখন মামুনুল হক ধরে নিলেন যে এটা কোনো প্রতিযোগিতাই হবে না। এখানে হয়তো যাকে বলা ববি হাজ্জাজের জামানতও বাজেয়াপ্ত হতে পারে। এর কারণ হলো ওই আসনটি দীর্ঘদিন ধরে আব্দুল সালাম সাহেব, এখন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হয়েছেন, তো তাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে, এইভাবে একটা সিদ্ধান্ত ছিল। তো সিদ্ধান্ত হওয়ার পরে পরবর্তীতে সালাম সাহেবকে অফ করে দিয়ে বিএনপি সিদ্ধান্ত দেয় যে ওখানে মামুনুল হক সাহেবকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু রাজনৈতিক কারণে যখন মামুনুল হক সাহেবের সাথে বিএনপির হয় না, সেখানে ববি হাজ্জাজকে মনোনয়ন দেয়। তো মামুনুল হক সাহেব যে কোনোভাবে সেখানে বিজয়ী হয়ে আসবেন এই আত্মবিশ্বাস তার ছিল, এবং তিনি একটি সাক্ষাৎকারে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে না, এখানে আসলে প্রতিযোগিতা করার মতো প্রার্থী নাই তাদের সঙ্গে, যেখানে প্রতিযোগিতা আছে সেখানে তো গন্ডগোল হবে, বা এখানে উনি গন্ডগোল করার মতো মানুষ নন, মানে তার সাথে গন্ডগোলের প্রয়োজন আসলে, ভোট আসলে আমি হয়ে যাব। কিন্তু দেখা গেল যে আসলে তিনি হতে পারেননি। যাই হোক, এখন পরবর্তীতে তিনি একটি সাক্ষাৎকার একটি গণমাধ্যমে দিয়েছেন, ইউটিউবে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমি যদি বিএনপির সঙ্গে থাকতাম তাহলে আমি বিজয়ী হতাম এবং মন্ত্রী হতাম। তো এটা তার আক্ষেপ, ক্ষোভ, বিক্ষোভ, না হতাশা নাকি খোঁচা, এটা বোঝা যাচ্ছে না। ইট মিনস যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, আমাকে ইঞ্জিনিয়ারিং করে ঠকিয়ে দেওয়া হয়েছে, আমি বিএনপির জোট ছেড়ে চলে আসছি। এই জন্য পুরো প্রশাসন এবছর যারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, তারা মূলত আমাকে এখানে হারিয়ে দিয়েছে। এটা গেল একটা। দ্বিতীয়ত হলো যে আমি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমার আসলে জামাতের সঙ্গে আসাটা ঠিক হয়নি। বিএনপির সঙ্গে থাকলেই আমার রাজনৈতিক একটা ভবিষ্যৎ হতো, মন্ত্রী হতাম, এমপি হতাম, এলাকার সেবা করতে পারতাম এবং আমার জন্য একটা আইডেন্টিটি থাকতো, অনুশোচনা। থার্ডলি হলো আক্ষেপ, যে এখানে আমার যে পারিবারিক ভোট আছে, আমার নিজের ব্যক্তিগত ভোট আছে, সাংগঠনিক ভোট আছে, এর বাইরে জামাতের যে ভোট, সেই জামাতের ভোট আমাকে দেয়া হয়নি। আমার সঙ্গে জামাত প্রতারণা করেছে, বেইমানি করেছে, এরকম ইন্ডিকেশন থাকতে পারে। এর কারণ হলো মামুনুল হক যদি পার্লামেন্টে থাকতেন তাহলে তার যে বাগ্মিতা, তার যে উচ্চতা, সেখানে আসলে জামাতের আমির শফিক সাহেবকে কোনো নেতাই মনে হতো না। ডাক্তার আবদুল্লাহ তাহের যিনি আছেন, তাকে কোনো নেতাই মনে হতো না। নাহিদ যারা এমপি হয়েছেন, আক্তার যারা এমপি হয়েছেন, হাসনাত আবদুল্লাহ হয়েছেন, এই তরুণরা সবাই মামুনুল হক করত যদি তিনি এমপি হয়ে যেতেন। এবং সেক্ষেত্রে ডেপুটি লিডার, চিফ হুইপ, অন্য যে পদগুলো আছে, সেটা মামুনুল সাহেবকে না দিয়ে কোনো উপায় ছিল না। এতে করে এখন জামাত যেভাবে মানে একটা অনুগত 11 দল পেয়েছে, যেখানে তার কর্মকাণ্ডে, তার সিদ্ধান্তে কোনো বাধা তৈরি করবে না, এদের জামাতের বাইরে যাওয়ার সাধ্য নেই, সাধও নেই, যোগ্যতাও নেই এখন যারা আছে। কিন্তু মামুনুল হকের যে কানেক্টিভিটি,
তার সঙ্গে ডিজিএফ এর কানেকশন ছিল, তার সঙ্গে তারেক রহমান সাহেবের কানেকশন ছিল, শেখ হাসিনার কানেকশন ছিল, তার সঙ্গে বাংলাদেশ ইসলামী অঙ্গনের এমন কোনো জায়গা নেই সেই কানেক্টিভিটি ছিল না। সবার সঙ্গে তিনি দাওয়াত দিলে ইসলামী অঙ্গনের মানে কোনো লোক তার কাছে আসবেন না, আর তিনি কোনো একটা দরবারে যাবেন না, তাকে সম্মান দেখানো হবে না, এরকম ঘটনা আসলে বাংলাদেশে কল্পনাই করা যায় না। তো সেই মানুষটিকে মানে একটা মানে জামাতের মধ্যে নেওয়া মানেই জামাতের যে মানে নিজস্ব যে বলয় আছে সেই বলয়ে তাদের যে আধিপত্য, সেই আধিপত্যটা অন্যের হাতে তুলে দেওয়া। এখন এবার কিন্তু তারেক রহমান সাহেব ঠিক সেম কাজটি করেছেন। তিনিও তার দলের মধ্যে তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মানে যাদের আনুগত্য প্রমাণিত এবং যাদের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের চরিত্রের মিল রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সের মিল রয়েছে। এবং তারেক রহমান সাহেব তাদের চোখের দিকে তাকালে তারা বুঝতে পারেন যে ওরা কি চায়। আর যাদেরকে তারেক রহমান সাহেব ক্ষমতা দিয়েছেন তারাও তারেক রহমান সাহেবের চোখের দিকে তাকালে বুঝতে পারেন নেতা কি চাচ্ছে, নেতার বডি ল্যাঙ্গুয়েজ কি, নেতার চোখ কি, নেতার রসায়ন কি, এই জিনিসগুলো বুঝতে পারেন। এখন এই বোঝার ফলে কি হলো, কি যোগ্যতা আছে কি নেই ডাজ নট ম্যাটার। কে চরিত্রবান, কে চরিত্রহীন, কে ডাকু মনসুর, কে অলি আল্লাহ, কে গাউস কুতুব, এই সমস্ত চিন্তার ব্যাপার না। রাজনীতি হচ্ছে একটা সমীকরণের বিষয়। তো সেই সমীকরণ যেভাবে তারেক রহমান সাহেব মিলিয়েছেন, তার পছন্দের লোক দিয়ে তিনি মানে তার দল সাজিয়েছেন, একইভাবে শেখ হাসিনাও ঠিক সেম কাজটি করতেন, একইভাবে এরশাদ সাহেবও ঠিক সেম কাজটি করতেন, বেগম জিয়াও সেম কাজটি করতেন, বঙ্গবন্ধুও সেম কাজই করেছেন। এটা সবাই করে। তো জামাত কেন অযথা একটা উৎকট উদ্ভট তাদের দৃষ্টিতে, বা মানে ওভার কোয়ালিফাইড, যাদের মানে সিএস আছে, পর্সা আছে, বিএস আছে, আরএস আছে, খতিয়ান আছে, বাপদাদা 14 গোষ্ঠী নাম আছে, তো এরকম লোক এনে ঝামেলা বাঁধানোর দরকারটা কি? তো সেই অর্থে যে মামুনুল হক যে খোঁচাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপিতে গেলে মন্ত্রী হতাম, এমপিও হতাম, এর মাধ্যমে তিনি তার মনের যে আক্ষেপ, দীর্ঘশ্বাসকে তিনি উস্কে দিয়েছেন। আর এটা যে রাজনৈতিক পরিণতি, এখন রাজনীতির ময়দান ঈদের পর থেকে যে রাজনৈতিক পরিণতি হবে, সেই পরিণতি খুব দ্রুত আপনি দেখতে পারবেন যে নতুন সমীকরণ দাঁড়িয়ে গেছে রাজপথে। সংসদে একরকম, আর রাজপথে আর একটা নতুন সমীকরণ, যা কিনা সরকারের জন্য আর বিরোধী দল কারোর জন্য ভালো হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।